আমাদের পরবর্তী প্রশ্ন ইলেকট্রনের শক্তি নির্ণয়। আমাদের বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি যখন কে শেলে অবস্থান করে, নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে, তখন তার শক্তির মান নির্ণয়। আচ্ছা, কে শেলে কথাটার মানে হচ্ছে এন এর মান 1, জেড হচ্ছে প্রোটন সংখ্যা, হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা 1, ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻28 গ্রাম। যেহেতু আমরা প্রথমে সিজিএস এককে করতে যাচ্ছি শক্তির মানটা নির্ণয়, তাই এটা গ্রাম এককে। আর প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻27, এটা আর্ক জুল এককে, যেহেতু সিজিএস এ বসাবো। ইলেকট্রনের চার্জ 4.8 × 10⁻⁻10 ES ইউ এককে। এবার যদি আমরা শক্তির মানের যে সূত্র আমরা জানি, E সমান -2π² mz² e⁴ ডিভাইডেড বাই n² a², এই সূত্রে যদি আমরা বসাই -2 3.1416 r², ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻28, জেড প্রোটন সংখ্যা 1², ইলেকট্রনের চার্জ 4.8 × 10⁻⁻10 4 n², n এর মান হচ্ছে 1² এই 6.626 × 10⁻⁻27 r²। তাহলে আমরা সবগুলা মান যদি একটু হিসাব করি, 2πm z⁴, হ্যাঁ সব ঠিক আছে। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, প্রথমে 2 3.1416 r² 9.11 × 10⁻⁻28 1² 4.8 × 10⁻⁻10 e⁴, এত পাওয়ার 4, তারপর হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻27 আর স্কয়ার করলে আমরা যেটা পাচ্ছি 2.174 × 10⁻⁻11 এত আর্ক। যেহেতু আমরা সবগুলা এটা সিজিএস পদ্ধতিতে সূত্র, তাহলে শক্তির একক পাবো হচ্ছে আর্ক, আর এখানে মাইনাস থাকার কারণে এখানে দিব একটা মাইনাস। তো আমরা যদি এটা জুলে নিতে চাই, আমরা জানি হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্ক। তো আমরা যদি এটা শক্তিতে মানে শক্তির এককটা জুলে নেই, তাহলে 10⁻7 দ্বারা 10⁻7 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের আসবে হচ্ছে -2.174 × 10⁻, এটা উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ 10⁻18 জুল। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তবে আমরা চাইলে এই অঙ্কটাই আমরা হচ্ছে এসআই পদ্ধতিতে করতে পারি, ওটা একটু দেখাই দিই। এসআই পদ্ধতি, তো এসআই পদ্ধতির জন্য আমরা ডাইরেক্ট একটা সূত্র চাইলে অ্যাপ্লাই করতে পারি বা লিখতে পারি। E সমান হচ্ছে -z² n² 13.6 ইলেকট্রন ভোল্ট, এভাবে মনে রাখতে পারি। এটা এসআই এককে আসবে, তাহলে -z²। আচ্ছা, জেড এর মানটা আমরা বসাই। জেড হচ্ছে প্রোটন সংখ্যা, হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা 1² n হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা কে শেল, তাহলে এটা হচ্ছে 1, তাহলে 1², আর 13.6 ইলেকট্রন ভোল্টের মান, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19, এটা জুল এককে আসবে। তো আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 13.6 × 10⁻19 এর সাথে আমরা যদি 1.6 গুণ দিই, 1.6, তাহলে আসবে -2.176 × 10⁻18 জুল, একই। তো আমরা চাইলে এভাবেও অঙ্কটা করতে পারি। তো আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর সক্রিয় অবস্থায় কে শেলের ইলেকট্রনটি প্রয়োজনীয় তাপ শোষণ করে এন শেলের স্থায়ী কক্ষপথে আবর্তন করতে থাকে, এই অবস্থায় ইলেকট্রনের মোট শক্তি গণনা করো। তাহলে কে শেলের ইলেকট্রনটা যখন এন শেলে স্থানান্তরিত হয়, তাহলে কে থেকে যখন এন এ স্থানান্তরিত হয়ে আবর্তন করে, তাহলে এন মানে হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। তাহলে আমরা বলতে পারি যে এন এর জন্য স্মল এন হবে 4,
H প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 27, এটা অবশ্যই আর্ক জুল হবে, সিজিএস পদ্ধতিতে করব তাই। ইলেকট্রনের চার্জ 4.8 into 10 to the power minus 10 ESU, আর এম ইলেকট্রনের ভর 9.11 into 10 to the power minus সিজিএস এককে হচ্ছে 28 গ্রাম। হাইড্রোজেন পরমাণুর জন্য প্রোটন সংখ্যা, ইলেকট্রনের চার্জ এটা আমরা বের করব, মানে ইলেকট্রন হচ্ছে শক্তি, এটা আমরা নির্ণয় করব। তো শক্তি নির্ণয়ের যে সূত্র, এই সমান আমরা জানি হচ্ছে -2 m z স্কয়ার e to the power 4 ডিভাইডেড বাই হচ্ছে n স্কয়ার a স্কয়ার। তো আমরা যদি সব মান বসাই 253.1416 তার স্কয়ার m ইলেকট্রনের ভর 9.11 into 10 to the power minus 28 z প্রোটন সংখ্যা, তাহলে 1 স্কয়ার ইলেকট্রনের চার্জ 4.8 into 10 to the power minus 10 এটার পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে n স্কয়ার, n এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 27, তো এটার স্কয়ার। তো একটু চেক দিই, 42 পাই স্কয়ার m z স্কয়ার e to the power 4 আর হচ্ছে n স্কয়ার, আর হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের উত্তর আসবে 3.1416 স্কয়ার 9.11 into 10 to the power 28, দেন হচ্ছে গিয়ে 1 স্কয়ার 4.8 10 to the power minus 10 4 divided by 4 square 6.626 into 10 minus 1.35891 into 10 to the power minus 12 এত আর্ক। যেহেতু এটা সিজিএস পদ্ধতির সূত্র, সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আর্ক, আমরা যদি এটাকে জুলে নিতে চাই 1.35891 into 10 to the power minus 12 into হচ্ছে 10 to the power minus 7, তখন জুল কেন, কারণ হচ্ছে আমরা জানি 1 জুল সমান 10 to the power 7 আর্ক। তো আমরা আর্ক একক থেকে জুল এককে কনভার্ট হলাম, তাহলে -1.35891 into 10 to the power minus 19 জুল, 19 জুল, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন, 410 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত বেগুনি বর্ণের আলোর ফোটনের শক্তি, ওকে, ও 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত লাল বর্ণের আলোর ফোটনের শক্তির মধ্যে কোনটির শক্তি অধিক? তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার শক্তির মান তত কম হবে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তার শক্তি বেশি হবে, আর লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি, তাহলে তার শক্তিটা হচ্ছে কম হবে। তো আমরা হচ্ছে বেগুনি বর্ণের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ল্যামডা ভি ধরলাম, সেটা 410 ন্যানোমিটার। তো আমরা এটাকে মিটারে নিব, তাহলে 410 into 10 to the power minus 9 মিটার। আর আমাদের লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা 680 ন্যানোমিটার। তো আমরা হচ্ছে এটাকে যদি মিটারে নিই তাহলে 10 to the power minus 9 মিটার। তো আমরা হচ্ছে বেগুনি বর্ণের আলোর যদি শক্তি বের করি তাহলে এইচ নিউ, আর নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা, 6.626 into 10 to the power minus 34, আলোর বেগ 3 into 10 to the power 8, ল্যামডা হচ্ছে 410 into 10 to the power minus 9। তো আমরা যদি হিসাব করি তাহলে এটা পাবো এত জুল। তো কত আসে আমরা একটু চেক করি, এই মানটা আমাদের আসবে হচ্ছে 6.62, এটা আমাদের 4 বসাইতে হবে যেহেতু আমাদের প্রশ্নে 4 দেওয়া। তো 6.624 into 10 to the power minus 34, এর সাথে গুণ হবে 3 into 10 to the power 8, ভাগ হবে 410 into 10 to the power minus 9, এটা আসে 4.84 into 10 to the power minus 19 জুল। আমরা যদি হচ্ছে লাল বর্ণের জন্য শক্তিটা নির্ণয় করি তাহলে এইচ সি বাই ল্যামডা 6.624 into 10 to the power minus 34
আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর তরঙ্গ দৈর্ঘ্য 680 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো এবার আমরা যদি হিসাব করি, এবার আমাদের মানটা আসবে 680, বাকি সব একই রকম, 680 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে এই মানটা আসে হচ্ছে 2.92 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। তো এটাও 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -19, তো এটা 4.84 আর এটা 2.92। তাহলে এই মানটা কম, তাহলে আমরা বলতে পারি যে বেগুনি বর্ণের আলোর শক্তির মানটা বেশি হবে, লাল বর্ণের আলোর শক্তির মানটা হচ্ছে কম হবে। তো আমাদের যে পরবর্তী প্রশ্ন, কপার 2+ আয়নের শিখা পরীক্ষায় নির্গত নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 440 ন্যানোমিটার। তার আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে 440 ন্যানোমিটার। এটা যদি আমরা হচ্ছে মিটারে নিই তাহলে 10 টু দি পাওয়ার -9 এত মিটার, 1 মিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার থেকে মিটারে নিলে সেটা হবে 10 টু দি পাওয়ার -9 মিটার। আর আমরা জানি ফোটনের শক্তি, তাহলে ফোটনের শক্তি সমান হচ্ছে h নিউ, কিন্তু আমাদের এখানে কোথাও কম্পাঙ্ক দেওয়া নেই, এই জন্য আমরা এটাকে c বাই ল্যামডা লিখতে পারি। তো আমাদের h এর মান জানা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, c আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য 440 ইন্টু 10 টু দি পাওয়ার -9। তো আমরা যদি এগুলো হিসাব করি তাহলে এককটা পাবো জুল এককে, আর এই মানটা আসবে, এটা আসবে হচ্ছে 4.51 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল, 4.51 ইন্টু 10 টু দি পাওয়ার -90 জুল। আশা করি এটা আমরা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি শক্তি শোষণ করে কে শেল থেকে এন শেল উন্নীত হয়। আচ্ছা, কে শেল থেকে যখন এন শেল উন্নীত হয়, এন এর মান 1 থেকে এন এর জন্য তাহলে স্মল এন এর মানটা হবে 4, আর এন শেলের ব্যাসার্ধ কত পিকোমিটার এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা বলতে পারি যখন ইলেকট্রনটা কে শেল থেকে এন শেলে যায় তাহলে আমাদের এন এর মানটা হবে 4। কেন? কারণ হচ্ছে কে এর জন্য এন এর মান 1, কে এল এম এন, তো কে এল এম এন এটার জন্য 1 এন এর মান, এটার জন্য 2, এটার জন্য 3, আর এটার জন্য হচ্ছে 4। তো আমরা যখন হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করব, তো আমরা জানি ব্যাসার্ধ আর সমান হচ্ছে n স্কয়ার a স্কয়ার 4 পাই স্কয়ার m z স্কয়ার। তো তাহলে আমাদের n এর মান 4 স্কয়ার, এই প্ল্যাঙ্কের ধ্রুবক অবশ্যই সিজিএস পদ্ধতিতে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27, তখন একক হবে আর্ক সেকেন্ড। তো এর স্কয়ার, তারপর হচ্ছে 4 পাই, পায়ের মান হচ্ছে 3.1416 এর স্কয়ার, এম ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -30 অবশ্য 28, যেহেতু আমরা হচ্ছে সিজিএস এককে বসাবো। জেড হচ্ছে প্রোটন সংখ্যা, আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা 1, ইলেকট্রনের চার্জ অবশ্যই সিজিএস এককে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 এর স্কয়ার। তো আমরা যদি সবগুলো মান হিসাব করি তাহলে এই এককটা পাবো সেন্টিমিটার এককে। দেখি একটু মানটা কত আসে, এটা আসবে হচ্ছে 8.477 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। আমরা যদি হচ্ছে এটাকে মিটারে নেই তাহলে 8.477 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এর সাথে ভাগ করবো 100 দ্বারা, অর্থাৎ 10 টু দি পাওয়ার -2, এটা মিটার আসবে। আর আমরা যদি এটা হচ্ছে 4.77 ইন্টু 10 টু দি পাওয়ার -8 আর -2 তাহলে -10, এর সাথে আরো গুণ দিব হচ্ছে 10 টু দি পাওয়ার
12, তখন আসবে পিকোমিটার, কারণ আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 10⁻12 পিকোমিটার। তো এবার আমরা যদি এই মানটা হিসাব করি তাহলে আমাদের আসবে, তো এখানে 2 ঘর থাকবে, তাহলে 2 ঘর ডানে অর্থাৎ 847.7 এত পিকোমিটার। আশা করি এই মানটা আমরা বুঝতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণু প্রথম আয়নীকরণ বিভবের মান 2.179 into 10⁻18 জুল বা 13.6 ইলেকট্রন ভোল্ট হলে হিলিয়াম পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ বিভবের শক্তির মান গণনা করো। আমরা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বলতে কি বুঝি? যে গ্যাসীয় অবস্থায় কোন একটা পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন যখন সরানো হয়, 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করা হলে তখন যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ হচ্ছে বিভব। তো এখন আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর 1 মোল সমান হচ্ছে 1 গ্রাম। হাইড্রোজেন পরমাণুর 1 মোল সমান হচ্ছে 1 গ্রাম, আর হিলিয়াম পরমাণুর 1 মোল সমান হচ্ছে 4 গ্রাম। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, আর এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। তো আমরা যদি এই হাইড্রোজেন পরমাণুর প্রথম আয়নীকরণ বিভব অর্থাৎ একটা ইলেকট্রন সরাই ফেলি, তাহলে হাইড্রোজেন পরমাণুতে আর কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে না। আমরা যদি হিলিয়াম পরমাণুর দ্বিতীয় আয়নীকরণ বিভবের কথা চিন্তা করি, তাহলেও হিলিয়ামের 2টি ইলেকট্রন ত্যাগ হয়, অর্থাৎ হিলিয়ামেও কোনো ইলেকট্রন থাকে না। তাহলে 1 মোল হাইড্রোজেনের ভরটা যদি 1 গ্রাম হয়, আর এই জন্য শক্তির মান যদি 2.179 into 10⁻18 জুল হয়, তাহলে হিলিয়াম পরমাণুর জন্য সেই ভরের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 গ্রাম। তাহলে 4 গ্রামের জন্য এটা কত হবে? 4 গুণ হবে। আমরা এভাবে বলতে পারি যে হচ্ছে এই হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ বিভব বা শক্তি বলতে পারি, বিভব বা শক্তি, সেটার মান 2.179 into 10⁻18 জুল। তো আমরা যদি এবার, সুতরাং হিলিয়াম পরমাণুর আয়নীকরণ বিভব বা শক্তি ই হিলিয়াম, তাহলে 1 গ্রামের জন্য যদি এতটুকু শক্তির প্রয়োজন হয়, তাহলে 4 গ্রামের জন্য শক্তির প্রয়োজন হবে 4 into 2.179 into 10⁻18 জুল। আমরা যদি এটা একটু হিসাব করি তাহলে এই মানটা আসবে, অর্থাৎ এই মানটা আসে হচ্ছে 8.716 into 10⁻18 জুল। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম আয়নীকরণ বিভব, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন যখন সরানো হবে তখন আমাদের শক্তির প্রয়োজন এতটুকু। তাহলে হিলিয়াম পরমাণুর যখন 2টি ইলেকট্রন সরানো হবে সেটা দ্বিতীয় আয়নীকরণ শক্তি হবে, আর তখন সেটা হাইড্রোজেনের সমান, কারণ একটা ইলেকট্রন ত্যাগ করলে হাইড্রোজেনের কোনো আর ইলেকট্রন অবশিষ্ট থাকে না। একইভাবে হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন সরানো হলে সেখানেও কোনো ইলেকট্রন অবশিষ্ট থাকে না। তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য যদি আয়নীকরণ বিভব বা শক্তির মানটা এত জুল হয় 1 গ্রামের জন্য, তাহলে হিলিয়াম পরমাণুর সেই 4 গ্রামের জন্য আমরা বলতে পারি এটা 4 গুণ হবে, অর্থাৎ 8.716 into 10⁻18 জুল হবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, একজন ওয়েল্ডিং ম্যান সুরক্ষিত কালো কাচের মধ্য দিয়ে ওয়েল্ডিং এর সময় 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেগুনি আলো দেখতে পায়। ওকে, আর একজন পথচারী ওই আলোটাকেই দেখতে পায় হচ্ছে 700 ন্যানোমিটার তরঙ্গ বিশিষ্ট উজ্জ্বল লাল বর্ণের আলো হিসেবে। তাহলে যখন ওয়েল্ডিং ম্যান যখন ঝালাই করে, এটাকে ঝালাই বলে মনে হয়, তো ঝালাই করার সময় যখন সে আলোটাকে দেখে একটা কাচের মধ্য দিয়ে, তখন সেটাকে দেখে বেগুনি বর্ণের আলো হিসেবে।
আর বাইরে থেকে যখন একজন লোক দেখে, একজন পথচারী ওই আলোটাকে দেখে, স্ফুলিঙ্গ গুলাকে দেখে, তখন সেটাকে উজ্জ্বল লাল বর্ণের মনে হয়। এখন আমাদের বলছে এই দুই দৃশ্যমান আলোর শক্তির পার্থক্যটা কত হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে বেগুনি বর্ণের আলোর জন্য শক্তি নির্ণয় করব, তারপরে হচ্ছে লাল বর্ণের আলোর জন্য শক্তি নির্ণয় করব, এরপর আমরা দুই শক্তির পার্থক্যটা বের করব, দুই যে আলোটা আছে এই দুই আলোর পার্থক্য বের করব। তো প্রথমে আমরা হচ্ছে বেগুনি বর্ণের জন্য বেগুনি বেগুনি বর্ণের আলোর জন্য তাহলে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে বেগুনি বর্ণের ভায়োলেট, এটা হচ্ছে 400 ন্যানোমিটার। আমরা যদি এটাকে হচ্ছে মিটারে কাউন্ট করি তাহলে 10⁻⁻9 মিটার। আর আমরা যদি হচ্ছে বেগুনি বর্ণের আলোর শক্তি নির্ণয় করি ইভি, তো আমরা জানি হচ্ছে E সমান h নিউ, নিউ সমান আবার হচ্ছে c বাই ল্যামডা। তো আমরা h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34 একক হবে জুল সেকেন্ড, আলোর বেগ 3 ইন্টু 10⁸, আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাচ্ছি হচ্ছে 400 ইন্টু 10⁹। ওকে, এগুলা যদি আমরা হিসাব করি তাহলে এখানে আমরা যে এককটা পাবো এটা জুল এককে পাবো। একটু দেখি সেই মানটা কত আসে। এই মানটা আসে হচ্ছে 4.9695 ইন্টু 10⁻⁻19 জুল। একইভাবে যদি আমরা লাল বর্ণের আলোর জন্য নির্ণয় করি, লাল বর্ণের আলোর জন্য, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 700 ন্যানোমিটার। তো এটাকে আমরা যদি হচ্ছে মিটারে নেই তাহলে 700 ইন্টু 10⁻⁻9 মিটার। তো আমরা যদি এবার লাল আলোর শক্তি নির্ণয় করি, আমরা জানি E সমান হচ্ছে h নিউ, নিউ সমান আবার c বাই ল্যামডা। তাহলে প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻⁻34, আলোর বেগ 3 ইন্টু 10⁸, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 700 ইন্টু 10⁻⁻9। তো সবগুলো যদি আমরা হিসাব করি তাহলে এটাও জুল এককে পাবো। এটা আসে হচ্ছে 2.8397 ইন্টু 10⁻⁻19। তো আমরা যদি একটু হিসাব করি এখান থেকে তাহলে আমাদের যে শক্তির মানটা এটা হচ্ছে লাল আলোর শক্তি ER। তো এবার শক্তির মানটা যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের এখান থেকে আসে 4.9695 ইন্টু 10⁻⁹, এখানেও 10⁻⁹, কিন্তু এখানে 2.83, তাহলে এই মানটা বড়। তাহলে আমরা যদি শক্তির পার্থক্য নির্ণয় করি, শক্তির পার্থক্য, তাহলে বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করব, শক্তির পার্থক্য সেটা হবে EV মাইনাস হচ্ছে ER। তো এবার আমরা যদি হচ্ছে মানগুলা বসাই 4.9695 ইন্টু 10⁻⁻19, এখান থেকে মাইনাস করব হচ্ছে 2.8397 ইন্টু 10⁻⁻19। এবার আমরা যদি হিসাব করি তাহলে এটা জুল এককে আসবে, মাইনাস 4.959695 into 10⁻⁻19। তাহলে এটা আসবে আমাদের হচ্ছে 2.1297 into 10⁻⁻19 জুল। এটা হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ দুই শক্তি স্তরের শক্তির মানে দুই দৃশ্যমান আলোর শক্তির পার্থক্য আর কি। আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় শক্তি স্তরের বোর কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তি যথাক্রমে -5.475 into 10⁻⁻12 ও -2.465 into 10⁻⁻12। ইলেকট্রনটি যখন শক্তি বিকিরণ করে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে লাফিয়ে পড়ে
তখন বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে হচ্ছে এই বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য যখন নির্ণয় করব, শক্তির যে পার্থক্য সেটা হচ্ছে ডেলি, এটা সমান হচ্ছে এইচ নিউ, এটা সমান আবার আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, আবার এটা সমান লিখতে পারি উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি, আপার আর এটা হচ্ছে লোয়ার। তাহলে উচ্চ শক্তি স্তরের শক্তি থেকে নিম্ন শক্তি স্তরের শক্তি বাদ দিলেই হবে। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য পাবো, আর এখানে হচ্ছে শক্তির পার্থক্য দেওয়া, তাহলে আমরা এই দুইটা নিয়ে কাজ করতে পারি, এই দুইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি এইচ সি বাই ল্যামডা সমান হচ্ছে ইউ মাইনাস ইএল। ইউ উচ্চ শক্তি স্তরের শক্তি, 3 নম্বর শক্তি স্তরের শক্তির মান বেশি, সেটা হচ্ছে -2.465 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আর এখান থেকে আমরা বাদ দিব দ্বিতীয় শক্তি স্তরের শক্তি -5.475 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এটা আর্ক এককে আসবে। এরপরে হচ্ছে আমরা যদি এটা একটু বিয়োগ করি, তাহলে আমাদের মানটা আসবে, এটা আসে হচ্ছে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার -12 আর্ক। অর্থাৎ এখানে একটু খেয়াল রাখতে হবে, মাইনাস মাইনাস এই মানটা প্লাস হবে, আর এই মানটা হচ্ছে মাইনাস থেকে যাবে। তাহলে আমরা মানটা এরকম কিছু একটা পাবো। এবার এখান থেকে আমরা পাচ্ছি এই সি বাই ল্যামডার সমান এই মান। তো আমাদের হচ্ছে ল্যামডার প্রয়োজন, তাহলে পরের লাইনে একটু লিখি। তাহলে আমরা যদি এরকম করি, এই সি কে এখানে রাখলাম, এটা গুণাকার আছে, এ পাশে আসলে হচ্ছে ভাগ হবে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার -12, আর এই পাশে আমরা ল্যামডা নিয়ে আসতে পারি, ল্যামডা ভাগ আকারে ছিল, এই পাশে আসলে গুণ হবে। এবার আমরা যদি সবগুলো মান এখানে বসাই, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -27 বসাইতে হবে অবশ্যই, যেহেতু আমাদের এটা সিজিএস পদ্ধতিতে মানটা দেওয়া ছিল। আর আমাদের এখানে আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 জানি, কিন্তু এটা মিটার পার সেকেন্ড, আমাদের লাগবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আর 100 দ্বারা গুণ হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 10 হবে। আর নিচে আমাদের মান আছে হচ্ছে 3.01 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এটা পাবো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান। দেখি একটু হিসাব করলে কত আসে। এটা আসবে, এই ল্যামডার মানটা আসবে হচ্ছে 6.60 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এটা অবশ্যই সেন্টিমিটার এককে আসবে। আর আমরা যদি হচ্ছে এটা মিটার এককে নিতে চাই, তাহলে হচ্ছে 100 দ্বারা আরো ভাগ করতে হবে, তাহলে 6.60 ইন্টু 10 টু দি পাওয়ার -5। তাহলে 100 দ্বারা ভাগ করা মানে এটা 10 ইনভার্স 2, তাহলে এটা আসবে হচ্ছে মিটার এককে। আমরা বলতে পারি 6.60 ইন্টু 10 টু দি পাওয়ার -7। যদি আমাদের প্রয়োজন পড়ে এটা ন্যানোমিটারে নেওয়ার, তাহলে আমরা এইটা করতে পারি 6.60 ইন্টু 10 টু দি পাওয়ার -7। মিটার থেকে ন্যানোমিটারে গেলে 10 টু দি পাওয়ার 9 এত ন্যানোমিটার। তো আমাদের এই মান আসবে হচ্ছে 6.60 ইন্টু 10, 9 আর 7 বিয়োগ করলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2। তো এত ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটি কে শেলে অবস্থান করে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে। কে শেলে অবস্থান করা মানে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, অর্থাৎ n এর মান হচ্ছে 1। তো আমাদের প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস হতে ইলেকট্রনটি কত মিটার দূরত্ব অবস্থান করবে। আচ্ছা, যেহেতু কত মিটার দূরত্ব অবস্থান করবে, মিটার একটা এসআই একক, আমরা চাইলে এটা এসআই পদ্ধতিতে করতে পারি, সিজিএস এও করতে পারি, তবে এসআই পদ্ধতিটা একটু তুলনামূলক সহজ হবে। তো প্রথম প্রশ্নের সমাধান যদি আমরা করি, প্রথম প্রশ্নের সমাধান, তো আমরা যদি হচ্ছে দূরত্বটা নির্ণয় করি, তাহলে আর সমান হচ্ছে n স্কয়ার a স্কয়ার 4π স্কয়ার mz স্কয়ার। এটা আমাদের সিজিএস পদ্ধতিতে। আর যদি আমরা এসআই পদ্ধতিতে বের করি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি।
আর যদি আমরা এসআই পদ্ধতিতে বের করতে চাই, এটা এইভাবে মনে রাখতে পারি, n স্কয়ার ভাগ z ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এটা আমরা বের করতে পারি এসআই পদ্ধতিতে। তো এটার চেয়ে এটা হচ্ছে একটু সহজ হবে তুলনামূলক, আমরা এটাতেই করলাম। তো আমাদের বলে দিয়েছে যে লিথিয়াম 2+ আয়নের ইলেকট্রনটি কে শেলে অবস্থান করে। তাহলে কে শেলে মানে n এর মান হচ্ছে 1, প্রথম শক্তি স্তর যেহেতু 1 স্কয়ার, z লিথিয়াম প্লাস আয়নের, লিথিয়ামের জন্য তার প্রোটন সংখ্যা হচ্ছে 3, z হচ্ছে প্রোটন সংখ্যা, আর 0.53 অ্যাংস্ট্রম, তাহলে মিটারে নিলে এটা 10⁻⁻10 মিটার হবে। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। এবার যদি আমরা সবগুলো মান হিসাব করি, আমাদের যেটা আসবে, আমাদের এই মানটা আসবে হচ্ছে 1.766 ইন্টু 10⁻⁻11 এত মিটার। তাহলে আমাদের বলছে প্রথম প্রশ্ন, নিউক্লিয়াস হতে ইলেকট্রনটি কত মিটার দূরত্ব অবস্থান করবে। তাহলে নিউক্লিয়াস হতে ইলেকট্রনটি 1.766 ইন্টু 10⁻⁻11 মিটার দূরত্ব অবস্থান করবে। আচ্ছা, আমরা চাইলে এটা দিয়েও করতে পারতাম, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, এই সূত্রে আমরা যখন বসাবো n এর মান তো 1 হবে, এই প্ল্যাঙ্কের ধ্রুবক অবশ্যই সিজিএস এ নিতে হবে, ইলেকট্রনের ভর সিজিএস এ নিতে হবে, তারপর হচ্ছে ইলেকট্রনের চার্জ এটাও সিজিএস এ নিতে হবে। এরপরে যদি আমরা হিসাব করি তাহলে ব্যাসার্ধটা পাবো সেন্টিমিটার এককে, পর আমরা 100 দিয়ে ভাগ করে মিটারে নিতে পারি, দেখবো এই একই মান আসবে। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের শক্তির মান কিলো জুল পার মোল এককে হিসাব করো। আমাদের এবার দ্বিতীয় প্রশ্ন, ইলেকট্রনের শক্তির মান কিলো জুল পার মোল এককে হিসাব। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা চাইলে এটাও আমরা দুইটা ভাবেই করতে পারি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে করতে পারি, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে করতে পারি। যখন আমরা সিজিএস পদ্ধতিতে শক্তির মানটা নির্ণয় করব, তখন আমাদের সূত্র হবে -2π² mz² e⁴ ভাগ n² h²। আমাদের এটা হচ্ছে সিজিএস পদ্ধতির সূত্র, সিজিএস পদ্ধতিতে। আর আমরা যদি হচ্ছে এটা এসআই পদ্ধতিতে নির্ণয় করি, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে z² ভাগ n² 13.6 ইলেকট্রন ভোল্ট। তো -z² n² আর 13.6, আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ওকে, এবার আমরা এখানে যদি মান বসাই, লিথিয়ামের জন্য প্রোটন সংখ্যা হচ্ছে 3, তাহলে এটা হবে 3² আর n যেহেতু কে শেল অবস্থান করে, তাহলে n এর মান হচ্ছে 1, তাহলে 1², আর এটা 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, সবগুলো মান আমরা হিসাব করলে এটা পাবো জুল এককে। তাহলে আমরা একটু চেক করি দেখি কত আসে। এই মানটা আসবে হচ্ছে 1.9584 ইন্টু 10⁻⁻17, এটা জুল এককে আসবে, তাহলে এত জুল। আমরা যদি এটাকে হচ্ছে কিলো জুলে নেই, তাহলে জুল থেকে কিলো জুল, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1.9584 ইন্টু 10⁻⁻17 আর 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ মানে 10⁻³ জুল। তাহলে এটা আসবে হচ্ছে 1.9584 ইন্টু 10⁻⁻20 এত জুল। আমাদের এটা বলছে কিলো জুল পার মোল এককে হিসাব করো। তো আমরা যদি কিলো জুল পার মোল এককে হিসাব করি, 1.95 ইন্টু 9584 ইন্টু 10⁻⁻20, তাহলে এটা হচ্ছে, এটা আসবে আমাদের কিলো জুল এককে, যেহেতু আমরা 1000 দ্বারা ভাগ করে নিছি, এটা কিলো জুল। আচ্ছা, কিলো জুল পার মোল একক, তাহলে প্রতি মোলে থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এত মোলে থাকবে এই 6.023 ইন্টু 10⁻23, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে কিলো জুল পার মোল এককে হিসাব, এত পার মোল। তো আমরা একটু যদি চেক করি, অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলেই হবে 6.023 ইন্টু 10⁻23, তাহলে এটা আসবে হচ্ছে 11,795। এটা হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ যদি আমরা কিলো জুল পার মোল এককে হিসাব করতে চাই,
তাহলে পার মোল এককে যদি আমরা হিসাব করি তাহলে প্রতি মোলে কত সংখ্যক থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা এখানে গুণ করব, আমাদের যেটা আসবে এটা আসবে হচ্ছে কিলোজলের পরে এটা কিলোজল পার মোল এককে আসবে। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি এই এসআই পদ্ধতিতে না করে যদি সিজিএস পদ্ধতিতেও করতাম, অর্থাৎ এই সূত্রটা দিয়েও যদি করতাম, E সমান 2 পাই স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ভাগ n স্কয়ার e স্কয়ার, তাহলেও আমরা একই মান পাইতাম। অবশ্যই এখানে সবগুলা মান সিজিএস এ বসাইতে হবে। যদি সিজিএস এ বসাই অবশ্যই এককটা আসবে আর কে, পরে আমরা যদি এটাকে জুলে নেই তাহলে এখানে আমরা যেটা করব, এইখানে যে মান থাকবে এই মানটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 7 দ্বারা হচ্ছে গুণ করে নিব, তাহলে এটা আসবে হচ্ছে জুল এককে। কারণ আমরা জানি হচ্ছে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। তো আমরা যদি আর্গ থেকে জুলে যাই তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 7 দ্বারা গুণ করব, তো এখানে যে মান পাবো সেটাকে পরে কিলো জলে নিব, পরে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ দিয়ে কিলোজল পার মোল এককে হিসাব করব, একই অ্যান্সার আসবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন ইলেকট্রনটি, 3 নম্বর প্রশ্ন, ইলেকট্রনটি কত মিটার পার সেকেন্ড বেগে নিউক্লিয়াসকে পরিভ্রমণ করবে? কত মিটার পার সেকেন্ড বেগে? আচ্ছা, আমরা যখন বেগ নির্ণয় করব সেটা হচ্ছে 2 পাই জেটি স্কয়ার ভাগ এনএইচ, এটা আমাদের অবশ্যই সিজিএস পদ্ধতিতে। তো আমরা যখন এই মানগুলো বসাবো, 2 পায়ের মান 3.1416, জেড প্রোটন সংখ্যা, লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 3, ইলেকট্রনের চার্জ 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ একক, যেহেতু সিজিএস পদ্ধতিতে বলছি। আর এর উপরে স্কয়ার আছে n হচ্ছে কে শেল, n এর মান 1, এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27। আমরা যদি এটা বসাই তাহলে এককটা পাবো সেন্টিমিটার পার সেকেন্ড এককে। সেন্টিমিটার পার সেকেন্ড এককে যে মান আসবে তা হচ্ছে 655440362.2। তো আমরা যদি এটাকে মিটার পার সেকেন্ডে নেই তাহলে হচ্ছে 655440362.2, এটা হচ্ছে 100 দ্বারা ভাগ, তার মানে 10^2, এটা আসবে মিটার পার সেকেন্ডে। আমরা যদি এটা হচ্ছে চাইলে এইভাবেও রাখতে পারি, তো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, এত মিটার পার সেকেন্ড। আশা করি এটা আমরা বুঝতে পারছি।